ভারতে হত্যার শিকার এমপি আনারের মরদেহ উদ্ধারে চলছে তদন্ত। দায়ীরা বাংলাদেশের ধারণা স্বরাষ্ট্রমন্ত্রীর, কলকাতা ও ঢাকায় মামলা। রাজধানী বাড্ডায় 65টি হাত বোমা সরঞ্জাম সহ আটক 3। নির্বাচনী সহিংসতায় নরসিংদী রায়পুরায় ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন নিহত। এখনো বিমান টিকিট নিশ্চিত করেনি 8 হজ এজেন্সি। আটকে আছে 20,000 মানুষের হজযাত্রার ব্যবস্থা নিয়ে আশ্বাস কর্তৃপক্ষের। ট্রেনের টিকিট সিটের জন্য কাটতে হয় 4টি টিকিট। কমলাপুরের টিকিট কাউন্টারে প্রকাশ্যে চলছে অনিয়ম, নীরব রেল কর্তৃপক্ষ। এবং শরিক দলগুলোর ক্ষোভ অভিমানের মধ্যে আজ বৈঠকে বসছে 14 দল। শেখ হাসিনার দিকে তাকিয়ে আছেন জোট নেতারা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি রাবিয়া ইসলাম স্নেহা। ভারতে চিকিৎসার জন্য গিয়ে রহস্যজনকভাবে খুন হয়েছেন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এ ঘটনায় তোলপাড় চলছে দুদেশেই। কলকাতার নিউ টাউনের সঞ্জীভা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে রক্তের দাগ এবং তথ্য উপাত্ত থেকে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে কলকাতা পুলিশ। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এই হত্যায় জড়িতরা বাংলাদেশি। বিস্তারিত মাহমুদ হাসানের রিপোর্ট। 12 মে চিকিৎসার জন্য কলকাতায় যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এর 2 দিন পর থেকেই পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গেল 18 মে গোপাল বিশ্বাস বাদী হয়ে কলকাতার ব্যারাকপুর থানায় একটি মিসিং ডায়েরি করা হয়। সেখানে উল্লেখ করা হয় গত 12 মে সন্ধ্যায় আনোয়ারুল আজিম তার বাসায় যান। পরের দিন দুপুরে ডাক্তার দেখানোর জন্য তিনি ওই বাসা থেকে বের হন। পরে তার মোবাইল থেকে একটি মেসেজ আসে, জরুরি কাজে তিনি দিল্লি যাচ্ছেন। 16 মে তাকে আর ফোনে পাওয়া যায়নি। এরপর থেকেই শুরু হয় খোঁজাখুঁজি। এরপর বুধবার ভোরে নিউ টাউনের একটি অভিজাত ফ্ল্যাটে রক্তের চিহ্ন খুঁজে পায় কলকাতা পুলিশ। এর থেকেই পুলিশের ধারণা তাকে হত্যা করা হয়েছে। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স একটা রিকুইজিশন পাই সেই কেসটাকে দেখার জন্য এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তারপরে থেকে আমরা 22 তারিখে একটা ইনপুট পাই কি হয়তো ওনার মার্ডার করে দেওয়া হয়েছে। তারপরে আমাদের পুলিশ এই ফ্ল্যাটটা লোকেট করেছে যেখানে উনি লাস্ট ভিজিবল ছিলেন, দেখা হয়েছিলেন। আর তারপরে থেকে কেস আমরা রেজিস্টার করছি আর কেসের তদন্ত সিআইডি নিচ্ছে। পশ্চিমবঙ্গ পুলিশের এই কর্মকর্তা বলছেন এরই মধ্যে তাদের কাছে যে তথ্য তাতে তারা নিশ্চিত হয়েছেন এটি একটি হত্যাকাণ্ড। তদন্তের স্বার্থে আর কিছু বলতে রাজি হননি তিনি। উনি 13 তারিখে এখানে এসেছিলেন, ওনারা ওর আগে এসেছিলেন কিনা কোনো দিনে ছিল না, এটা ইট ইজ সাবজেক্ট টু ইনভেস্টিগেশন। সঙ্গের যারা তারা কবে বেরিয়ে গেল সেটা সব কিছু জানা গেছে, কিছুটা এই সময় ডিসক্লোজ করাটা ঠিক হবে না যেহেতু ইনভেস্টিগেশন একদম আর্লি ফেজে আছে। এদিকে দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন তারা নিশ্চিত হয়েছেন এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। ইন্টারন্যাশনাল ওয়েতে যতখানি প্রয়োজন সবগুলি আমরা ব্যবস্থা নিচ্ছি। এই হত্যার সঙ্গে জড়িতরা সকলেই বাংলাদেশি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এই ঘটনা দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। আমাদের সঙ্গে ভারতের সঙ্গে একটা বন্ধুত্ব রয়েছে। ভারত আমাদের সব ধরনের কোঅপারেশন করছে। আর এইখানে মানে সম্পর্কের ফাটল ধরবে এমন কোনো ঘটনা ঘটেনি, কারণ ভারতের কেউ এখানে জড়িত হন নাই। যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত। হত্যার রহস্য উদ্ঘাটনে দুই দেশের আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও জানান আসাদুজ্জামান খান কামাল। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। সংসদ সদস্য আনারের এমন নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্থানীয় নেতাকর্মী ও স্বজনরা। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা বলছে রাজনৈতিক ও ব্যবসায়িক কারণেই তাকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এতে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি স্বজন ও নেতাকর্মীদের। ঝিনাইদহ থেকে মেহেদী হাসান সবুজকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন নাহিদ হাসান তিতাস। নিজ সংসদীয় এলাকা কালীগঞ্জের 3 তলার এই বাড়ি থেকেই চিকিৎসার উদ্দেশ্যে গত 12 মে চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর দিয়ে এভাবেই ভ্যানে করে ভারতে যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। ওঠেন কলকাতার নিউ টাউনের বিলাসবহুল আবাসনের 56 নম্বর ফ্ল্যাটে। এরপর 13 তারিখ থেকে আর খোঁজ মেলেনি তার। 9 দিন নিখোঁজের পর বুধবার সকাল 9:30টার দিকে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের এই বাসা থেকে তার মৃত্যুর আলামত উদ্ধার করে পুলিশ।
তার এমন মৃত্যুর খবরে ভেঙে পড়েছে তার পরিবারের সদস্য ও স্বজনেরা। তাকে মারা হলো কেন? আমি তাকে ফাঁসি চাই, আমি তাকে ফাঁসি চাই, আমি তাকে ফাঁসি চাই, আমি তাকে ফাঁসি চাই। একজন সংসদ সদস্য হয়ে এমন মৃত্যু মেনে নিতে পারছেন না তারা। এরকম একটা এমপি জীবনে মানে বাংলাদেশের লোক আর পাবে না খুঁজে। খুবই ভালো। আপনারা তদন্ত নিয়ে সঠিক বিচার দেন আমাদের, আমরা এই সঠিক বিচার চাই। স্থানীয়দের দাবি, রাজনৈতিক ও ব্যবসায়িক কারণেই সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। রাজনৈতিক একটি প্রতিহিংসা, যেহেতু পাশাপাশি তিনি ব্যবসাও করতেন, ব্যবসার কারণেও প্রতিহিংসা মানুষের হয়, কিন্তু এরকমভাবে খুন হয়ে যায় বা খুন করতে পারে, এটা হচ্ছে যে খুব দুঃখজনক। যেভাবে ঘটুক না কেন আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সংসদ সদস্য আনোয়ারুল আজিমের এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় কালীগঞ্জে নেমে এসেছে শোকের ছায়া। নেতাকর্মীরা বলছেন, এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই তারা। তার সিম একটা পাওয়া গেছে আপনার এই গেদে বর্ডারে, আর একটা পাওয়া গেছে আপনার বেনাপোল। তখনই আমাদের সন্দেহ হয়েছে যে নেতার কিছু একটা হয়েছে। এটা কারা ঘটালো, কি জন্য ঘটালো, আমরা সঠিক তথ্য উন্মোচন করার জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখছি। এদিকে পুলিশ বলছে, এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্তে কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যেই জড়িতদের আনা হবে আইনের আওতায়। আমরা খুবই সেন্সিটিভলি জিনিসটা দেখছি। এখানে কালীগঞ্জবাসীর প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা ধৈর্য ধারণ করেন। এটা একটা বড় রকমের দুর্ঘটনা এবং সর্বোচ্চ পর্যায় থেকে তদন্ত হবে এবং যারা যারা এখানে জড়িত আছে সবাই আইনের আওতাভুক্ত হয়ে যাবে। আনোয়ারুল আজিম ঝিনাইদহ ৪ আসন কালীগঞ্জ থেকে পরপর ৩ বারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। হত্যা, চোরাচালান সহ তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে প্রায় ২ ডজন মামলা হয়েছিল। ব্যবসায়িক কারণে নিয়মিত বিরতিতে তিনি ভারতে যাতায়াত করতেন। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য এমপি আনোয়ারুল আজিম আনারকে পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় ঢাকা শেরেবাংলা নগর থানায় মামলা করেছেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। মামলাটি নথিভুক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ডিসি HM আজিমুল হক। এদিকে ভারতের কলকাতায়ও মামলা করা হয়েছে। রাজধানীর পূর্ব বাজার চেকপাড়ায় একটি বাসা থেকে ৬৫টি হাত বোমা এবং বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। গ্রেপ্তার করা হয়েছে ভাড়াটের ৩ বোমা কারিগরকে। তবে এখনও লাপাত্তা চক্রের হোতা সজীব ও মাসুম। বুধবার রাতে শতাধিক বোমা তৈরি করে গাজীপুরে পাঠানোর কথা ছিল। উপজেলা নির্বাচন ও বিভিন্ন রাজনৈতিক সহিংসতায় এসব বোমা ব্যবহার হতো বলে জানিয়েছে র্যাব। বিস্তারিত আল নোমানের রিপোর্টে। বিপজ্জনক এই বোমাগুলো বুধবার রাতেই পাঠানো হবে গাজীপুরে। এমন গোপন সংবাদে সন্ধ্যার পরই রাজধানীর পূর্ব বাড্ডার টেকপাড়ার টিনশেড বাড়িটি ঘিরে ফেলে র্যাব। তল্লাশি চালিয়ে পাওয়া যায় ৬৫টি বিপজ্জনক হাত বোমা সহ বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় ফাহিম, লিমন ও আকুল নামের ৩ জনকে। র্যাব জানায়, নারায়ণগঞ্জ কেন্দ্রিক সংঘবদ্ধ দলটি বোমা তৈরির চুক্তিভিত্তিক কাজ করত। সজীব নামে এক ব্যক্তির মাধ্যমে গ্রেপ্তার ৩ জন ২৬,০০০ টাকার বিনিময়ে কাজের জন্য আসে। তারা মূলত জুতা কারখানার শ্রমিক। আমরা গত ৮ থেকে ১০ দিন আগের থেকেই আমরা খবর পেয়েছি যে মূলত নারায়ণগঞ্জ কেন্দ্রিক একটি গ্রুপ, তারা ঢাকা শহরের ভিতরে বোমা তৈরি করে এবং বোমা তৈরি করে গাজীপুর সহ সারা দেশের বিভিন্ন স্থানে সেটি সরবরাহ করে থাকে। এই অভিযানের প্রেক্ষিতে তারা হাতে নাতে বোমা তৈরি অবস্থায় ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। একই সাথে এই স্থান থেকে ৬৫টি প্রস্তুতকৃত গ্রেনেড সদৃশ যে বোমা এবং বোমা তৈরির বিপুল সরঞ্জাম সহ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। উপজেলা নির্বাচন ও বিভিন্ন রাজনৈতিক সহিংসতায় এই বোমা ব্যবহারের পরিকল্পনা ছিল বলে জানিয়েছে র্যাব। চক্রটি বোমা তৈরির জন্য রাজধানীর ডেমরা ও সাভারে নিয়মিত বাসা খুঁজে না পেয়ে বাড্ডার এই বাসাটিতে গড়ে তোলে কারখানা। চক্রের সঙ্গে বাড়ি মালিক জড়িত কিনা তা খতিয়ে দেখছে র্যাব। অত্যন্ত বিপজ্জনক বোমা, যেগুলি সাধারণ ককটেলের মতো নয়। মূলত এটি জর্দার কৌটাতে প্রস্তুত করা হলেও এর ভিতরে বারুদ, স্প্লিন্টার হিসেবে কাচের টুকরা, সাইকেলের বল, তার কাটা সহ অন্যান্য বিপজ্জনক বস্তু এর ভিতরে ছিল। সবথেকে যেটি গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক যেটা মনে হয়েছে আমাদের কাছে, আমাদের বোম ডিসপোজাল ইউনিটের কাছে, সেটি হচ্ছে যে এটি ট্রিগার মেকানিজম। আমাদের RJ-72 যে গ্রেনেড, সেই গ্রেনেড যেই সিস্টেম,
ঠিক একই সিস্টেমে রিং খুললে এটি মূলত হাওয়াতে বাস্ট হওয়ার মতো একটা ক্ষমতা রাখে। চক্রের হোতা সজীব ও মাসুমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সজীব বাসা ভাড়ার কাজ করত, আর ক্রেতা খোঁজার দায়িত্বে ছিল মাসুম, জানান এই র্যাব কর্মকর্তা। আল নোমান, দেশ টিভি, ঢাকা। নরসিংদীর রায়পুরায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের হামলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া নিহত হয়েছে। বুধবার বেলা 12টায় উপজেলার চরাঞ্চল পাহাড়তলী ইউনিয়নের বীরের কান্দি মসজিদের পাশে এই ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করে। নরসিংদী থেকে সুমন বর্মনের প্রতিবেদন, জানাচ্ছে শুভশ্রী রায়। বেড়েই চলেছে নির্বাচনী সহিংসতা, ঘটছে প্রাণহানির ঘটনাও। এবার নির্বাচনী সহিংসতায় প্রাণ হারালেন নরসিংদীর রায়পুরার ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন সামনে রেখে যথারীতি প্রচার প্রচারণা চালাচ্ছিলেন সুমন মিয়া। বুধবার বেলা 12টার দিকে চরাঞ্চল পাড়াতলীতে প্রচারণা চলাকালে তার উপর অতর্কিত হামলা চালায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবিদ হাসান রুবেলের সমর্থকরা। উপস্থিত থাকিয়া চতুর্দিক থেকে অ্যাটাক করছে, 3 সাইড দিয়ে গুলি করছে, গ্যালাস গুলার সহ। পরে আমার ভাই যখন গুলি একটা খেলাইছে, এবার আমার মিলে ধরছে, গো ভাই আমি প্রত্যক্ষদর্শী জানায় রুবেলের সমর্থকরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে ঘিরে ফেলে তাদের। এ সময় হামলাকারীদের আঘাতে আহত হয় সুমন। দৌড়ে স্থানীয় বাসকারী পুলিশ ফাঁড়িতে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হয়নি তার। একটা প্রার্থীকে কেমনে মেরে ফেলে, এটা কি করলো গো? একটা প্রার্থীকে কিভাবে অস্ত্রধারীরা মেরে ফেলে? ওনার কোনো খোঁজ খবর নাই। তো দুপুরের পরে জানতে পারলাম যে উনি ওখানে এই বাসগাড়িতে আক্রমণ করছে, প্রতিপক্ষের দলের লোকেরা আক্রমণ করছে। সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আমরা ইসিজি করেছি, ইসিজিতে কোনো ধরনের কার্ডিয়াক অ্যাক্টিভিটি পাইনি। তো এমন অবস্থায় আমরা যাবতীয় সকল টেস্ট করার পর আমি এবং আমাদের সাথে যে ডক্টর ছিল আর ডক্টর সবাই মিলে আমরা রোগীর মৃত ঘোষণা করেছি। এখনো আমরা ঘটনার বাকি বিষয়ে তদন্ত করে দেখতেছি কিভাবে কি ঘটনা ঘটছে। এই বিষয়ে কেউ যদি দোষী থাকে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হবে। ঘটনার পরপরই উত্তেজনা বিরাজ করছে রায়পুরায়। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাজার অধিকাংশ নিত্যপণ্যের দাম বেশ চড়া। বাজার পরিস্থিতি জানাতে জামালপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, যেমনটি বলছিলাম, বাজারে নিত্যপণ্যের দাম বেশ চড়া রয়েছে। এই মুহূর্তে নিত্যপণ্যের দরদাম কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? নতুন করে কোনো পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন। স্নেহা, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে জানাতে চাই যে আজকে কিন্তু যে নিত্য পণ্যের বাজার দরের যে দাম, সেটির জন্য কিন্তু কোনো সুসংবাদ নেই, শুরুতেই বলে রাখছি। আমি আপনাকে জানাতে চাই যে গত এক সপ্তাহের ব্যবধানে যে কাঁচামরিচ এক সপ্তাহ আগে 70 থেকে 80 টাকায় মিলতো জামালপুরের বিভিন্ন বাজারে, সেটি কিন্তু আজকে 180 থেকে 200 টাকায় মিলছে। এছাড়াও যে রসুন পাওয়া যেত বা যে কোনো বাজারে জামালপুরের যে 160 টাকায়, সেটি কিন্তু আজকে 200 টাকায় মিলছে। এছাড়াও সবকিছুরই মোটামুটি যে সবজির বাজার রয়েছে, সেটি কিন্তু নিত্যপণ্যের দাম অনেক বেশি আমরা কথা বলে শুনেছি। আমি আপনাকে জানাতে চাই যে ক্রেতারা কিন্তু এক ধরনের নাবিশ্বাসের মধ্যে রয়েছেন এবং তারা আমাদেরকে অভিযোগ করেছেন যে কোনো রকম বাজার মনিটরিং না থাকার কারণে কিন্তু এক এক বাজারে এক এক দাম এবং সপ্তাহের ব্যবধানে প্রত্যেকটি জিনিসই দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। শসাও কিন্তু এখন প্রতি কেজি 40 টাকা বিক্রি হচ্ছে। এছাড়াও চালের বাজারও 4 থেকে 5 টাকা বেশি। আমি আপনাকে আরো জানাতে চাই যে মাছের যে বাজার, সেটিও কিন্তু আগে যেটি ছিল 250 টাকা কেজি, সেটি এখন বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা কেজিতে। মাছের কেজিতেও কিন্তু 50 থেকে 70 টাকা বেশি নেওয়া হচ্ছে। এছাড়া রোজার সময় যে আমাদের যে গরুর মাংস বিক্রি হতো 700 থেকে 720 টাকা, সেটি কিন্তু এখন আর কমেনি, সেটি এখন 700 থেকে 750 টাকায় বিক্রি হচ্ছে। সবকিছু মিলে এক ধরনের নাবিশ্বাস তৈরি হচ্ছে সাধারণ জনগণের কাছে। আমরা বাজার ঘুরে খেয়াল করেছি যে কোনো ধরনের মনিটরিং বা গত 1 মাসের মধ্যে, বিশেষ করে রোজার ঈদের পর থেকে এখন
পর্যন্ত জেলা প্রশাসন কর্তৃক বা কোনো বাজার মনিটরিং না থাকার কারণেই কিন্তু এই বাজারে একদম অস্বস্তি বিরাজ করছে। ক্রেতারা বলছেন যে রোজার মধ্যে যেভাবে জেলা প্রশাসন থেকে ন্যায্য মূল্যে যে নিত্যপণ্য পাওয়া যেত একটি তারা বাজার ব্যবস্থাপনা করেছেন, ঠিক সেরকম যদি আবার ন্যায্য পণ্যে তারা এই বিক্রিগুলো করেন নিত্যপণ্য, তাহলে তারা কিছুটা স্বস্তির মধ্যে থাকবেন। এছাড়াও যদি নিয়মিত এই বাজারগুলো মনিটরিং করা হয় তাহলেই একমাত্র সম্ভব যে এই বাজার মনিটরিং এর ব্যবস্থার মাধ্যমে এই নিত্যপণ্য দ্রব্যের যে দাম সেটি স্বস্তির মধ্যে রাখা। এছাড়াও বলতে চাই যে জামালপুরের যে বেগুন সেটি কিন্তু এক সপ্তাহ আগেও 30 থেকে 40 টাকায় মিলতো। এই বেগুন সারা দেশে ছড়িয়ে পড়ে, সেই বেগুন কিন্তু জামালপুরে কিন্তু হচ্ছে 70 থেকে 80 টাকায়। এই অবস্থায় থাকলে যার বেতন বর্তমানে আছে 15 থেকে 17 হাজার টাকা, তার কিন্তু বেতন বৃদ্ধি পাচ্ছে না, পাশাপাশি নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে, যার কারণে এক ধরনের নাবিশ্বাসের মধ্যেই রয়েছে সাধারণ জনগণ। তাই সাধারণ মানুষ, জামালপুরের মানুষ দাবি করেছেন যে সরকার যেন এবং জামালপুরের প্রশাসন যেন নিয়মিত বাজারগুলো মনিটরিং করে। বাজার মনিটরিং এর মাধ্যমেই একমাত্র সম্ভব এই বাজারের কিছুটা দাম স্বস্তির মধ্যে রাখা। স্নেহা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। স্নেহা। মেহেদী, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম জামালপুর থেকে নিত্যপণ্যের বাজার দরের সর্বশেষ পরিস্থিতি। দর্শক, এবার মাছ মাংসের বাজারের খবর জানাতে মুন্সিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। সুমন, বাজারে মাছ মাংসের সরবরাহ কেমন দেখছেন? দাম নিয়ে কি প্রতিক্রিয়া রয়েছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে? আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ স্নেহা আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে মুন্সিগঞ্জে যে বাজার রয়েছে সেখানে কিন্তু গত কয়েকদিনের তুলনায় মুন্সিগঞ্জে বাজার পরিস্থিতি কিছুটা বেশি দাম আমরা লক্ষ্য করছি। আপনি যেমন গত কয়েকদিনের তুলনায় গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত থাকলেও ব্রয়লার মুরগির দাম 20 টাকা বেড়ে 190 টাকা থেকে 210 টাকা বিক্রি হচ্ছে। তবে 20 টাকা কমেছে কক ও সোনালী মুরগির দাম। এদিকে স্থানীয় পদ্মা, মেঘনা ও ধলেশ্বরী নদী বিভিন্ন নদীতে মাছ সরবরাহ কম থাকায় কয়েকদিনের তুলনায় মাছের দাম অধিকাংশই বৃদ্ধি পেয়েছে। দিন দিন সাধারণ মানুষের ক্রয় সীমার ঊর্ধ্বে চলে যাচ্ছে এই মাছের দাম। রুই সহ বিভিন্ন জাতের মাছ কয়েকদিনের তুলনায় ব্যবধানে কেজিতে 100 টাকা বেড়ে সেই রুই মাছ বিক্রি হচ্ছে 450 টাকা। 600 টাকার ট্যাংরা মাছ বিক্রি হচ্ছে 700 টাকায়। ক্রেতারা বলছেন যে পরিমাণ দাম বৃদ্ধি হয়েছে আসলে আমাদের ক্রয়ের মধ্যে এখন তেমনটা নেই। এদিকে ইলিশ মাছ 2000 টাকা গত সপ্তাহে বিক্রি হলেও এই সপ্তাহে তা 2100 থেকে 2000 টাকা দরে বিক্রি হচ্ছে। 240 টাকার কাতল মাছ বিক্রি হচ্ছে 500 টাকা। আর চিংড়ি মাছ 2000 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 1300 টাকায়। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, চাষের মাছ, বিভিন্ন মাছ, পাবদা, শিং, কই, পাঙ্গাস, তেলাপিয়া প্রতিটি মাছই প্রতি কেজিতে 50 থেকে 100 টাকায় বৃদ্ধি পেয়েছে। আমি একজন বিক্রেতার সাথে কথা বলবো, আপনি একটু আমাদের জানাবেন যে মাছের দাম বৃদ্ধির কারণটা কি মাছের নাম কম? ভাইলা মাছ 500 টাকা, ইলিশ মাছ 1200-1300 টাকা কেজি, চিংড়ি মাছ 1300 টাকা কেজি, পুঁটি মাছ এই 160-70 টাকা কেজি, এরপর শৈল মাছ 800 টাকা কেজি, শিং মাছ 900 টাকা কেজি, পোয়া মাছ 500 টাকা কেজি, টাটকানি মাছ 200 টাকা কেজি। এটা বাজার অনুসারে বেচা কিনে হাফ ডাউন কাঁচা মাল, তার জন্য তেলাপিয়া 160 টাকা, মলা মাছ। ধন্যবাদ। যে মুন্সিগঞ্জ বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম মুন্সিগঞ্জ থেকে মাছ মাংসের বাজার দরের সর্বশেষ পরিস্থিতি।
হজ যাত্রীদের ভিসা জটিলতা কমে এলেও এখনো বিমান টিকিট নিশ্চিত করেনি 8টি এজেন্সি। এতে আজকে আছে প্রায় 20,000 মানুষের হজ যাত্রা। হজ এজেন্সি মালিক সমিতি বলছে, নিবন্ধিত এজেন্সির বাইরে যাওয়ার কারণে প্রতারিত হচ্ছেন অনেকে। ধাপে ধাপে দেয়া হচ্ছে টিকিটের পে অর্ডার। আর হজ কর্তৃপক্ষ বলছে, নোটিশ পাওয়ার পরও টিকিট নিশ্চিত না করে দেয়া হবে ব্যবস্থা। এম এ আজিমের রিপোর্ট। চাঁদ দেখা সাপেক্ষে 16 জুন হতে পারে পবিত্র হজ। 9 মে থেকে হজ ফ্লাইট শুরুর পর এ পর্যন্ত সৌদি পৌঁছেছেন 41,946 জন। নিবন্ধিত বাকি 42,826 জনের মধ্যে এখনও টিকিট পাননি অন্তত 20,000। অভিযোগ, টিকিট প্রদানে গড়িমসি করছে এজেন্সিগুলো। আমাদের 12 জুন লাস্ট ফ্লাইট, সেই হিসেবে প্রত্যেক হজযাত্রী পূর্ব থেকেই তাদের ভিসা যেহেতু শেষ হয়ে গেছে, এখন টিকিটও যেন পেয়ে যায় সে বিষয়টা আমরা চেষ্টা করছি। হজ কর্তৃপক্ষ বলছে, টিকিট নিশ্চিতে এ পর্যন্ত 8টি এজেন্সিকে নোটিশ দেওয়া হয়েছে। দ্রুত সমস্যা নিরসন না করলে নেওয়া হবে ব্যবস্থা। 8টি এজেন্সি যারা এখনও পে অর্ডারের বিষয়ে গাফলতি দেখাচ্ছে তাদেরকে ইতিমধ্যে ওয়ার্নিং দিয়েছি এবং আমরা চেষ্টা করছি যে আজকের মধ্যে তারা পে অর্ডারগুলো কমপ্লিট করে যদি কালকের মধ্যে টিকিট সংগ্রহ না করে তারা কিন্তু অশোকজ করা হবে। প্রতিবারই হজ মৌসুমে গ্রামের সহজ সরল ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে প্রতারণার অভিযোগ ওঠে। এবারও বেশ কয়েকটি এজেন্সির বিরুদ্ধে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে দেশ টিভি। ঠিকানা কাকুলির ফুলু টাওয়ারের 8 তলায় বলা হলেও সেখানে অস্তিত্ব মেলেনি অভিযুক্ত নর্থ বেঙ্গল ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সির। তাদের ফেসবুক পেজে দেয়া নম্বরটিও বন্ধ। অবশ্য দায়সারা জবাব হাব সভাপতির। বললেন, প্রতারণাকারীরা নিবন্ধিত এজেন্সি নয়। গ্রামের সহজ সরল মানুষ তাদেরকে টাকা দিয়ে অনেকটা সহজে হজে যেতে চান, যাতে কষ্ট না করতে হয়। তারা বাড়ির পাশে আছে, খোঁজখবর নেওয়া যায় দ্রুত, তারা যোগাযোগ করে বেশি এরকম। কিন্তু আমি মনে করি এটা সঠিক না। হজযাত্রীগণ এটা কেউ যদি সহযোগিতাটা নেন, ওনারা ভুল করছেন। কিছু প্রতারক নিবন্ধিত এজেন্সির কথিত মালিক দাবি করে প্রতারণা করে আসছে বলেও দাবি তার। মন্ত্রণালয়ের কাছে ডকুমেন্ট আছে মালিককে। আমি কেউ যদি বলে যে আমি মালিক, এটা তো গ্রাহ্য না। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। ট্রেনের একটি সিটের জন্য টিকিট কাটতে হয় কখনো 2টি, আবার কখনো 4টি। কমলাপুরে ট্রেনের টিকিট কাউন্টারে প্রকাশ্যে চলছে এমন অনিয়ম। আর এই অনিয়মের নেপথ্যে বেসরকারি প্রতিষ্ঠান মেসার্স এসআর ট্রেডিং কর্পোরেশন। এমন অভিযোগে রেলের পক্ষ থেকেও দেখা যায়নি কোনো পদক্ষেপ। শাহাদাত নিশাদের বিশেষ রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সানোয়ার সনি। কমলাপুর রেলওয়ে স্টেশনে মহুয়া কমিউটার, তিতাস কমিউটার, রাজশাহী কমিউটার এবং জামালপুর কমিউটার সহ 4টি ট্রেনের টিকিট কাউন্টারের সামনের এই দীর্ঘ লাইন টিকিটের জন্য। যারাই টিকিট নিয়ে বের হচ্ছেন তাদের হাতে দেখা যায় কয়েকটি টিকিট। এখানেই বাধে রহস্য। এমন কয়েকজনের সঙ্গে কথা বললে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। ট্রেনের এক সিটের বিপরীতে টিকিট কাটতে হয় 3 থেকে 4টি। ব্রাহ্মণবাড়িয়া তিতাস ট্রেন রেগুলার এমন করে 3টা নিলে পরে সিট সন টিকিট একটা দেয় আর 2টা এক্সট্রা দেয়, একটা পাই টাকা দিতে হয় 3টে। মানে 4 জন 4 আছে না, তাহলে 4টা সিট না, সিট না, একটা সিট ছাড়া দিছে। গন্তব্যে পৌঁছাতে অনেকটা বাধ্য হয়ে এমন পরিস্থিতির সঙ্গে অভ্যস্ত এখানকার চলাচলকারীরা। দীর্ঘদিন ধরে এমন অনিয়ম প্রকাশ্যে চললেও নীরব ভূমিকায় প্রশাসন। অবশ্য এ নিয়ে 2022 সালের 30 আগস্ট দুদক অভিযান চালালেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনো চলছে টিকিটের এমন অনিয়ম। হাতে নাতে টিকিট বিক্রেতাকে ধরলেও উল্টো নিজের সাফাই গাইতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন। আপনারা তো সমস্যা কি ভাই, জেমি করেন, আপনারা লোক ডাক দেন। ট্রেনগুলো পরিচালিত হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান মেসার্স এসআর ট্রেডিং এর ব্যবস্থাপনায়। এর মধ্যে তিতাস কমিউটার আখাউড়া ঢাকা, ঢাকা ব্রাহ্মণবাড়িয়া পথে মোট 4 বার যাতায়াত করে ট্রেনটি। 4 বারে প্রতিদিন অন্তত 5000 যাত্রী যাতায়াত করেন। সেই হিসেবে টিকিটের সর্বনিম্ন মূল্য 105 টাকা হারে দিনে প্রায় 5 লাখ টাকা, আর বছরে হাতে নেওয়া হচ্ছে 200 কোটি টাকা। এমন অনিয়মের বিষয়ে মেসার্স এসআর ট্রেডিং এর অফিসে দেশ টিভি টিম। প্রতিষ্ঠানের কর্ণধার সালাউদ্দিন রিপনকে অফিসে পাওয়া না গেলেও মুঠোফোনে এমন অভিযোগের সত্যতা স্বীকার করেন। কোনো নির্দিষ্ট যদি কোনো অভিযোগ পেয়ে থাকি, সাথে সাথে আমাদের স্টাফ বলে অ্যাকশনে যায়। একেবারেই চাকরিচ্যুত কোনো কথা নেই, কারণ এই জায়গায় আমাদের নির্ধারিত ভাড়ার বাইরে নেওয়ার কোনো সুযোগ নেই। টিএম ট্রেডিং এর অফিসের নিচে নামতেই প্রতিষ্ঠানের এক কর্মচারী আর্থিক লেনদেনের মাধ্যমে প্রতিবেদককে ম্যানেজ করার চেষ্টা করেন। এ বিষয়ে রেলওয়ের মহাপরিচালক অনিয়মের বিষয়ে অবহিত নন তিনি। তবে ঘটনার সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রেলওয়ের মহাপরিচালক। আমাদের চুক্তি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি যদি অফিসারদেরকে বলি এটা দেখতে পারি।
সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। মহাসড়ক এখনো দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। মন্ত্রীর ঘোষণার পরও পরিস্থিতি উন্নতি না হওয়ায় হতাশ সাধারণ মানুষ। শরিক দলগুলোর দীর্ঘদিনের ক্ষোভ অভিমানের মধ্যে বৃহস্পতিবার বসছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোট। নেতারা জানান, এই বৈঠকে জোটের ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থা ঠিক হবে। জোট নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি প্রস্তাবনা রাখেন সামনে তা নিয়েই হবে আলোচনা। শরিক নেতারা বলছেন, এখনো বৈষম্য কমেনি, বেড়েছে সাম্প্রদায়িকতা, ফলে 14 দলের প্রাসঙ্গিকতা থাকছে। জয় যাদবের রিপোর্ট। 2018 নির্বাচনের পর থেকে সরকারে না থাকা আর এবারের নির্বাচনে আওয়ামী লীগের স্বতন্ত্র কৌশলে কাঙ্ক্ষিত সংসদ সদস্য মনোনয়ন না পাওয়া সহ নানা ইস্যুতে ক্ষমতাসীন দলের রাজনৈতিক জোট 14 দলের শরিকদের মধ্যে রয়েছে ক্ষোভ। রাখঢাক না রেখে শরিক নেতারা তা বলছেনও। মার্জিনালাইজড হয়ে গেছে 14 দল, এইটা আমরা রাখছি আর কি। মনে হয় এখন এটা রাখার খাতিরে রাখা, এটা পলিটিক্যাল মিনিংফুল আমরা যেরকম ফিল করি আওয়ামী লীগ সেটা ফিল করে কিনা আমাদের কাছে মনে হয় না। দুর্ভাগ্য হচ্ছে যে আওয়ামী লীগ নিজেই 14 দলকে তো প্র্যাকটিক্যালি বাদ দিয়ে দিয়েছে। তারা কি কোনো স্পেস দিয়েছে? তারা বরঞ্চ স্পেস দিয়েছে মৌলবাদীদের, আমাদের না, আমাদের কোনো স্পেস দেয়নি তারা। আপনি একটা স্কুল কমিটি করতে গেলেও সেখানে গিয়ে আওয়ামী লীগ জামাতের সাথে গিয়ে ইউনাইট করে, আমাদের তারা বিরোধিতা করে। এমন প্রেক্ষাপটে 5.5 মাস পর বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে বসছে কেন্দ্রীয় 14 দল। জোট নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠকে 14 দলের আগামী দিনের রাজনীতির গতিপথ ঠিক হবে বলে জানান নেতারা। আশা করি সেই বৈঠকে আমরা মূলত আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রস্তাবটা নিয়ে গবেষণা করব। সুতরাং এক বৈঠকেই নিষ্পত্তি হবে না, আর ওনার সঙ্গে বৈঠকের পরে আরও কয়েকটা বৈঠক লাগবে 14 দলের চূড়ান্ত আগামী 5 বছরের কর্মপন্থা ঠিক করার জন্য। প্রথমে যে আলোচনার পরিবেশটা কী হবে তার উপর নির্ভর করে। যদি প্রথম চলে যদি আলোচনা একটা বক্তৃতা হয়ে শেষ হয়ে যায়, মনোলগ হয়, ডায়ালগ যদি না হয়, তাহলে তো কোনো লাভ নেই এসব বৈঠক করে। আর যদি রিয়েলি সিরিয়াসলি আলোচনা হয়, আলোচনা তো আমরা মনেই করি যে দলের যে প্রাসঙ্গিকতা ছিল সেটাকে কার্যক্রম করতে গেলে পরে আমাদের তার রাজনৈতিক সাংগঠনিক সমস্ত বিষয়গুলোকে দেখেই আমাদেরকে কথা হবে। সমন্বয়ক আমির হোসেন আমু জানান, অভিমান থেকেই ক্ষোভের কথা বলছেন শরিকরা, কিন্তু যে অভিন্ন 23 দফার ভিত্তিতে 14 দল গঠিত হয়েছিল তা অটুট আছে এবং থাকবে। মানুষ ক্ষোভ, অভিমান অনেক সময় অনেক কিছু বলে। জোট আছে, থাকবে, আমি তো বারবার বলছি। এই জোট ভাঙার কোনো সম্ভাবনা নাই। যে আদর্শ নিয়ে 23 দফার ভিত্তিতে এটা এই অনুযায়ী অভিন্ন লক্ষ্যে কি কাজ চলবে এখন? হ্যাঁ, নিশ্চয়ই চলবে। 14 দলের শরিক নেতারা বলছেন, আলোচনা অতীতেও হয়েছে, কিন্তু জোটকে সত্যিকার অর্থেই কার্যকরী রাখতে আলোচনা ফলপ্রসূ হওয়া জরুরি। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। সড়ক পরিবহন মন্ত্রীর ঘোষণার তোয়াক্কা না করেই মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। এতে সড়কে হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। মহাসড়কে ঝুঁকিপূর্ণ এ যান চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপ চান মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আপনপুর রিপোর্ট। অটোরিকশা চালকদের আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শুধু রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা চালানোর অনুমতি দিলেও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের মহাসড়কে এসব যান চলাচল নিষিদ্ধের ঘোষণা দেন। তবে দেশের মহাসড়ক জুড়ে পুরোই উল্টো চিত্র। বেশিরভাগ মহাসড়কেই দাপিয়ে বেড়াচ্ছে 3 চাকার এই ঝুঁকিপূর্ণ যান। লাইসেন্সবিহীন এসব যান চালকদেরও নেই কোনো প্রশিক্ষণ। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবাধে চলছে ব্যাটারি চালিত এসব অবৈধ যান। এতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। চালকরা বলছেন, প্রশাসনকে ম্যানেজ করেই চলে এসব যান। থানার তো ছুটে আনলে 3000-5000 লাগে, আর এক সপ্তাহ 2 দিন 3 দিন বন্ধ রয়ে গাড়ি। রাস্তায় তো পুলিশের বিভিন্ন জায়গায় আটকায়, সব জায়গায় রিভিউ লাগে, মানে অনেক বেশি 10 টাকা 30 টাকা 50 টাকা। গাজীপুরের মহাসড়কগুলোতেও অবাধে চলছে ব্যাটারি চালিত ইজি বাইক। স্থানীয়দের অভিযোগ, পুলিশ ও রাজনৈতিক দলের নেতাদের ম্যানেজ করেই চলছে এসব ঝুঁকিপূর্ণ যান। পুলিশের বিরুদ্ধে রয়েছে ডাম্পিংয়ের নামে টাকা আদায়ের অভিযোগও।
যানজট করতেছে এবং অ্যাক্সিডেন্ট করতেছে, মানুষকে পঙ্গু করে দিচ্ছে। পুলিশে উদ্যোগ নিলেও দইরা নিয়ে যায়, আবার টাকার বিনিময়ে সকালে দইরা নিলে আবার বিকালে চাইরা দেয় টাকা খায়া। ঠিক আছে, তাহলে এগুলো উচ্ছেদ হবে কিভাবে? কুষ্টিয়ার মহাসড়কেও দাপট ব্যাটারি চালিত অটোরিকশা আর নছিমন করিমনের মতো 3 চাকার অবৈধ যানের। গত 2 মাসে এসব অবৈধ গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 20 জন। হাইওয়ে পুলিশের তথ্য বলছে এ জেলায় অবৈধ যান রয়েছে প্রায় 4500। রংপুরের মহাসড়কে কোনোভাবেই থামানো যাচ্ছে না ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য। পুলিশের অভিযান ও মামলার পর কিছু সময়ের জন্য চলাচল সীমিত হলেও 2-1 দিন পরেই সড়কে থাকে এসব যানের সরব উপস্থিতি। আমাদেরকে কিছু মনেই করে না 3 চাকা, এটাই রিস্ক, এবং আমাদের জানের উপর আমাদের রিস্ক দেয় এটা দিয়ে। মহাসড়কগুলোতে প্রচুর পরিমাণে 3 হুইলার চলে, তো আমরা আমাদের যে সক্ষমতা আছে হাইওয়ে পুলিশ এই অঞ্চলের, এটা দিয়ে আমরা মহাসড়ক থেকে 3 হুইলার ধীরে ধীরে সরিয়ে দেওয়ার জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছি। সাভার ও নারায়ণগঞ্জেও মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। দুর্ঘটনা কমাতে শিগগিরই ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। দ্বিতীয় টি-20তে রাতে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আগের ভুল ত্রুটি শুধরে জয়ের জন্য মরিয়া টাইগাররা। সিরাজগঞ্জের তারাশের মেরিনা খাতুনকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে যুদ্ধ শিশু হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আবেদনের দীর্ঘ সময় পর মেরিনার এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত তার পরিবারের সদস্য সহ মুক্তিযোদ্ধারা। এবার মেরিনাকে মুক্তিযোদ্ধাদের মতো মাসিক ভাতা দেওয়ার দাবি তুলেছে তার পরিবার। সাইমউদ্দিনের প্রতিবেদন। 1971 সালে পাক সেনা ও তার দোসরদের পাশবিক নির্যাতনে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা পচি বেগমের গর্ভে আসে মেরিনা খাতুন। লোকলজ্জার ভয় উপেক্ষা করে শেষ পর্যন্ত মেরিনার জন্ম দেন এ বীরাঙ্গনা নারী। 2018 সালে রাষ্ট্রীয়ভাবে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা খেতাব পান পচি বেগম। এরপর 2022 সালে যুদ্ধ শিশু হিসেবে স্বীকৃতি পেতে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আবেদন করেন মেরিনা। পরে তাকে স্বীকৃতি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়ে মন্ত্রিসভায় প্রস্তাব পাঠায় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। মন্ত্রিসভার অনুমোদনের পর যুদ্ধ শিশু হিসেবে স্বীকৃতি দিয়ে চিঠি দেয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। এক স্বীকৃতিতে বাবার নাম অজ্ঞাত রেখেই রাষ্ট্রের সব সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন মেরিনা। রাষ্ট্রীয় এই স্বীকৃতিতে খুশি মেরিনার পরিবার। কত দুঃখ কষ্ট বেদনা বুকে চাপা নিয়ে আসি, এটা বলার মতো না। যুদ্ধ শিশুর যে রাষ্ট্রীয় স্বীকৃতি আমার ওয়াইতে রাষ্ট্রীয় স্বীকৃতি হয়েছে, এই জন্যে যে রাষ্ট্রীয় স্বীকৃতি দিছে এই রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি কৃতজ্ঞ জানাই। আমার মা একজন শিশু মুক্তিযোদ্ধা, আমরা এটা এখন গর্ব করে বলতে পারবো। আর আমার মা যে এটা পাইছে, এটা অতি দ্রুত কার্যক্রম সফল করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি। মুক্তিযোদ্ধাদের মতো তাকে ভাতা দেওয়ার দাবি যুদ্ধ শিশু মেরিনার। আমার স্বামী এই যে ঈদের রাইতে হলে পারমিট স্ট্রোক করেছে, করে হাত গেছে, কান গেছে, তার জন্য যদি আমার স্বামী এল্লা চিকিৎসার ব্যাপারে, আমি তো টাকা পয়সা চিকিৎসা করতে পারতেছি না, তো আমার ভাতাটা যদি হয় আসে তাহলে আমি এলা সুবিধা পাবো, তাহলে আমার স্বামীকে এলা চিকিৎসা করতে পারবো। সরকারের নির্দেশনায় প্রশাসন যুদ্ধ শিশুর দেখভাল করার আশ্বাস দিয়েছেন তারাশ উপজেলার নির্বাহী কর্মকর্তা। সরকার যেভাবে নির্দেশনা দেয়, যেভাবে আদেশ দেয়, ওইভাবে এই যুদ্ধ শিশুকে আমরা দেখভাল করার চেষ্টা করব। মেরিনার মাসিক ভাতা প্রদানের দাবিকে সমর্থন জানিয়ে সরকারকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। সাইমউদ্দিন, দেশ টিভি, সিরাজগঞ্জ।